হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা ক্লাস 7 এর কোষে দেখি যে আমাদের 22.4 আছে। এই 22.4 এর আমরা পার্ট 2 মানে 6 থেকে আমরা অঙ্কগুলি করে দেবো। আগের ভিডিওতে আমরা এই যে 1 এর দাগ থেকে 5 এর দাগের অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম। 5 এর দাগ পর্যন্ত অঙ্কগুলো সমস্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম। আশা করছি আগের যে ভিডিওতে যে অঙ্কগুলো করে দিয়েছিলাম সেগুলো সব বুঝতে পেরেছো। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। আর এই আগের ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। এই 6 দাগের অঙ্কটা কি বলছে? বলছে আমার ব্যাগে বলছে 5 টাকার ও 10 টাকার মোট মুদ্রা সংখ্যা, মানে মোট কয়েনের সংখ্যা বলছে 20টা। বলছে আমার ব্যাগে মোট টাকা আছে 135 টাকা থাকলে বলছে কোন মুদ্রা কতগুলি আছে হিসাব করি। মানে 5 টাকার কয়েন কতগুলো আছে সেটাও জানবো, 10 টাকার কয়েন কতগুলো আছে সেটাও জানবো। এবার দেখো আমরা জানি না যে কতগুলো 5 টাকার কয়েন আছে, সেজন্য আমরা ধরে নিই যে আমার ব্যাগে ধরছি যে 5 টাকার মুদ্রার সংখ্যা আছে যে এক্সটা। তাহলে এবার 20 টাকার এই 10 টাকার মুদ্রার সংখ্যা কতগুলো আছে, তাহলে মোট মুদ্রা সংখ্যা কতগুলো ছিল? মোট মুদ্রা 5 টাকা আর 10 টাকা মিলিয়ে তো মোট ছিল তো আমাদের 20টা। তাহলে সেখান থেকে আমরা যদি বলি আমার ব্যাগে 5 টাকা আর আমাদের 10 টাকা মিলিয়ে মোট মুদ্রা সংখ্যা ছিল তো 20টা। তাহলে আমরা এখান থেকে বলছি যে আমাদের 5 টাকা ছিল এক্সট্রা, তাহলে 10 টাকা হবে কত? 10 টাকা হবে, তাহলে হয়ে যাবে আমাদের কত? 20 মাইনাস এক্স। 20 মাইনাস এক্সটা হচ্ছে আমাদের 10 টাকা। 20 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 10 টাকা হবে নিশ্চয়ই। 10 টাকা তাহলে মুদ্রা সংখ্যা কতগুলো হলো? যে 10 টাকার মুদ্রা সংখ্যা হচ্ছে আমাদের যে 20 মাইনাস এক্সটি। এবার আমাদের মুদ্রা মানে আমাদের মোট মুদ্রা পেয়ে গেছি, মানে আমাদের হচ্ছে এক্স প্লাস হচ্ছে আমাদের 20 মাইনাস এক্স ইকুয়াল টু মোট 20টা। মুদ্রা সংখ্যা মোট 20টা আমরা পেয়ে গেলাম, এটা ইকুয়াল টু হচ্ছে 20টা। এবার এই মুদ্রাগুলা মিলিয়ে মোট টাকা হচ্ছে কত? যে 145 টাকা। এবার তো আমরা এখানে মুদ্রা সংখ্যা পেয়েছি, তাহলে এক্স ইকুয়াল টু যেহেতু 5 টাকা ধরছিলাম তাহলে এটা 5 দিয়ে গুণ করে দেই, তাহলে 5 টাকা সংখ্যা পেয়ে গেলাম, মানে 5 টাকাও পেয়ে গেলাম। আর এটা হচ্ছে আমাদের 10 টাকার মুদ্রার সংখ্যা মানে কয়েনের সংখ্যা, তাহলে এটাকে আমরা 10 টাকা দিয়ে গুণ করে দিলে তাহলে 10 টাকা পেয়ে যাবো কতগুলো 10 টাকা আছে, তাহলে সেইটা ইকুয়াল টু 145 করে দিলে আমরা তো উত্তর পেয়ে যাবো। তাহলে আমরা এখানে শর্তানুসারে কি করেছি দেখো, যে 5 টাকার সঙ্গে আমরা 5 টাকার মুদ্রার সঙ্গে আমরা 5 গুণ করছি, তাহলে 5 ইন্টু এক্স, যেহেতু আমরা এক্স কি ধরেছিলাম 5 টাকার মুদ্রা সংখ্যা, আর প্লাস করেছি কি আমাদের 10 টাকার মুদ্রা সংখ্যা কত বেড়েছিল আমাদের, যে 20 মাইনাস এক্স। তাহলে এখানে 10 টাকা দিয়ে গুণ করে দিই, তাহলে টাকা বেরিয়ে যাবে। তাহলে 5 টাকা যুক্ত 10 টাকা সমান কত বলে দিয়েছে? 145 টাকা বলে দিয়েছিল, তাহলে ইকুয়াল টু 145। এবার এখান থেকে আমরা 5x প্লাস হচ্ছে আমাদের এখানে কত হচ্ছে 10 ইন্টু 20 মানে 200 মাইনাস হচ্ছে 10x ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 145। তাহলে এখান থেকে কত হচ্ছে 5x মাইনাস 10x ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 5x ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 145 মাইনাস 200। এটা যখন ডান দিকে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 5x ইকুয়াল টু 45 থেকে যখন 145 থেকে যখন আমরা 200 বিয়োগ করব, যেহেতু আমাদের বড় সংখ্যা মাইনাস তার জন্য মাইনাস, আর 200 থেকে 145 বিয়োগ করলে 55। তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কি হলো যে 55 ডিভাইড বাই 5 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 11। তাহলে 11 কি বেরালো? 11 বেড়ে গেল আমাদের যে 5 টাকার কয়েনের সংখ্যা কতগুলো, তাহলে 5 টাকার কয়েনের সংখ্যা হচ্ছে আমাদের 11টা। তাহলে 5 টাকার পরিমাণ কত হবে? 11 গুণিত 5, 5 11 55 টাকা 5 টাকায় ছিল। এবার আমাদের কি বলছে? আমাদেরকে বলছে সংখ্যা কতগুলো ছিল, আমাদেরকে বলেনি যে 5 টাকার পরিমাণ কত। এবার বলছে 5 টাকার তাহলে মুদ্রা সংখ্যা আমাদেরকে যেহেতু বের করতে বলছে, তাহলে 11টা ছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। আর তাহলে 10 টাকার মুদ্রা সংখ্যা কতগুলো হবে, তাহলে আমরা কি বের করছিলাম যে 20 মাইনাস এক্স, তাহলে এক্স এর জায়গায় কত বস করাবো? 11 বস করাবো, তাহলে 20 থেকে 11 বিয়োগ করলে 9, এইটা হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে 10 টাকার মুদ্রা কতগুলো? 9টা। আর 5 টাকার মুদ্রা কতগুলো? 11টা। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে এরপর থেকে অঙ্কটা আমরা চলে যাই। 7 এটা কি বলে দিয়েছে? এটা বলছে একটা ত্রিভুজ তার তিনটি কোণের মান কি বলে দিয়েছে? x ডিগ্রি, 2x ডিগ্রি, 3x ডিগ্রি বলে দিয়েছে যথাক্রমে। তাহলে বলছে বৃহত্তম কোণটির মান হিসাব করে লিখতে বলছে। এবার দেখো আমরা কি জানি যে কোনো ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি কত হয়? তিনটা কোণের সমষ্টি হয় যে 180 ডিগ্রি, তিনটা কোণ মিলিয়ে
এই কোণটা এই কোণটা এই কোণটা মিলিয়ে কত হয়, তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এ বলছে তিনটা কোণের মান যথাক্রমে বলেছে x ডিগ্রি, 2x ডিগ্রি, 3x ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে তিনটি কোণের যথাক্রমে মান হচ্ছে 2x, 3x, 4x। এখানে ডিগ্রি লেখার দরকার নেই, শুধু এমনি থাক। আর তিনটা কোণের সমষ্টি কত, তিনটা কোণের সমষ্টি হচ্ছে আমরা জানি যে 180 ডিগ্রি। তাহলে শর্তানুসারে তিনটা কোণের যোগফল যদি আমরা করে দিই 1x, 2x plus 3x equal to, তাহলে হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি। কেন, এই তিনটা কোণের যোগফলই তো আমরা জানি 180 ডিগ্রি। তাহলে দেখো 1x, 2x, 3x, 4x যোগ করলে 6x equal to হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিকে যদি আমরা 6 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে x equal to 30 ডিগ্রি। এবার সবচেয়ে বড় কোণটি কোনটা, 3x ডিগ্রি আছে, তার জন্য আমরা 3x দিয়ে গুণ করে দেবো। তাহলে 3x দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 30 into 30, তাহলে কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, 90 ডিগ্রি হবে বৃহত্তম কোণটির মান। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে। তাহলে পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই। 8 দাগের অঙ্কটা দেখা কি বলছে, চঞ্চল বাবু তার বাড়ি তৈরির সময় কিছু টাকা ধার নিয়েছিলেন। মানে একটা লোক তার বাড়ি তৈরির সময় কিছু টাকা ধার নিয়েছিলেন। কি বলছে, তিনি তার ধারে মানে যত টাকা ধার করছিল, কি বলছে 1/3 অংশ অপেক্ষায় 2000 টাকা বেশি শোধ করে দিয়েছে। যার টাকা লিখেও তার 1/3 অংশ অপেক্ষা মানে তার থেকেও 2000 টাকা বেশি শোধ করেছে। কিন্তু কি বলছে যে শোধ করার পরেও যা শোধ করছে তা অপেক্ষায় এক নয় যে 21,000 টাকা বেশি ধার থাকলে বলছে তিনি তাহলে প্রথমে কত টাকা ধার করেছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে তিনি প্রথমে কত টাকা ধার করেছিল সেটাই তো আমরা জানি না। তার জন্য আমরা কি করব, যে ধরি তিনি যে x টাকা ধার করেছিলেন। এবার কি বলছে তিনি পরিশোধ করেছে কত, বলছে তার ধার করছে কত, x এর কি বলছে 1/3 অংশ অপেক্ষা, বলছে অপেক্ষা মানে বেশি, অপেক্ষা বলছে 200 টাকা, এই 2000 টাকা বেশি, মানে অপেক্ষা বেশি যেহেতু বলছে ওই জন্য 2000 টাকা প্লাস করে দিচ্ছি। এবার কম বললে তাহলে এটা মাইনাস করে দিতাম। তাহলে এখান থেকে কি হচ্ছে, তিনি তাহলে পরিশোধ করেছিল কত টাকা, তাহলে আমাদের x/3 প্লাস হচ্ছে 2000 টাকা, এই টাকাটা তিনি পরিশোধ করে দিয়েছে। আর তাহলে তাকে এখানে পরিশোধ করতে হবে কত, তাহলে সে ধার করেছিল কত x টাকা, পরিশোধ করছে ধার করেছিল x টাকা, আর মাইনাস যেটা সে করে দিয়েছিল সুদে দিয়েছিল কত টাকা, এই টাকাটা সুদে দিয়েছিল। তাহলে এটা কত হবে আমাদের x/3 প্লাস হচ্ছে 2000 টাকা এইটা। তাহলে এবার আমার দিকে বলছে কি যে পরিশোধ করতে হবে এই টাকাটা, আর বলছে সে পরিশোধ করছে এই টাকাটা। এবার দেখো আমরা শর্তানুসারে কি লিখতে পারি, যে আমাদের যে টাকাটা সে পরিশোধ করছে, যে x/3 প্লাস হচ্ছে 2000, এই টাকাটা সে পরিশোধ করছে। আর তাকে এখানে পরিশোধ করতে বাকি আছে কত, যে আমাদের x মাইনাস x/3 প্লাস হচ্ছে আমাদের 2000 টাকা। তাহলে তাকে এখানে পরিশোধ করলে কত টাকাটা পরিশোধ করলে 21,000 টাকা সমান হবে। তাহলে এ পাশে যদি আমরা 21,000 কে লিখে দিই তাহলে দেখো, মানে ভুল বললাম, এখনো তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা এত টাকা বেশি ধার থাকছে। তার মানে যদি আমরা পরিশোধের সঙ্গে যদি আমরা এই ধারটা যদি যোগ করে দিই তাহলে সে মোট যে টাকাটার পরিশোধ করবে সেটা ইকুয়াল টু আমাদের এইটা হয়ে যাবে। তাহলে সেটাই আমরা এখানটায় লিখে রেখেছি। দেখো এখান থেকে তোমরা এটার সামনে এটা, এটার সামনে এটা, এবার দেখো এটা, আর এখানে দেখো মাইনাসে প্লাসে গুণ করে মাইনাস হয়ে গেছে, আর এখানে মাইনাসে প্লাসে গুণ করে মাইনাস হয়ে গেছে। এবার দেখো 2000 21,000 তার মানে কত হয়ে যাচ্ছে 23,000, আর এর পাশে মাইনাস 2000 আছে, তার মানে মোট মাইনাস 25,000 হয়ে গেছে। আর এর পাশে দেখো 3x, আচ্ছা এটাকে তোমার দিয়ে করে দিলে একটু সুবিধা হয়, x/3, আর এদিকটা ইকুয়াল টু 25,000 টাকা। এই সংখ্যাগুলো তোমরা তো বুঝতে পেরে গেছো। এবারে এখানটাই করতে চাও, দেখো এখানটা কত হচ্ছে আমাদের 3x মাইনাস x/3, তাহলে আমাদের এখানে এই
3 সঙ্গে 3 কাটা যাবে না, এটা যতক্ষণ না এদিকে আসে আমরা ততক্ষণ কাটতে পারবো না। তাহলে এখান থেকে কত হচ্ছে আমরা যে x ডিভাইড বাই 3 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের যে 2x ডিভাইড বাই 3। এইবারে দেখো আমাদের এখানটায় যে x ডিভাইড বাই 3 মাইনাস 2x ডিভাইড বাই 3 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 25,000। এই দেখো মাইনাস 25,000 চলে আসছে। এবার এখান থেকে দেখো বিয়োগ করো যে 3 ডিভাইড বাই x মাইনাস 2x মাইনাস 25,000। তাহলে এখান থেকে কি হচ্ছে মাইনাস x বাই 3 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 25,000। তাহলে মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 25 ইন্টু 3 মানে 75,000। তাহলে কি হচ্ছে সে প্রথমে কত টাকা ধার করেছিল? 75,000 টাকা ধার করেছিল। তাহলে এইটাই হচ্ছে উত্তর। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই। 9 দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে কি একটা সাইকেল রিক্সা একটা অটো রিক্সার গতিবেগ ঘন্টায় বলছে 8 কিমি বেশি, মানে সাইকেলের চাইতে অটোর গতিবেগ বলছে 8 কিমি ঘন্টায় বেশি। যদি সাইকেলের গতিবেগ হয় ঘন্টায় x কিমি পার ঘন্টা, কিমি পার আওয়ার, তাহলে আমাদের রিক্সার গতিবেগ কত হবে? তার চেয়ে 8 কিলোমিটার পার ঘন্টা বেশি, তার মানে x প্লাস 8 কিমি পার ঘন্টা। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের রিক্সার গতিবেগ। এবার বলছে কি রিতা তার বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেলে আর বলছে 30 মিনিট অটো রিক্সায় করে 19 কিলোমিটার দূরে একটা স্টেশনে গেছে। তাহলে বলছে অটো রিক্সার গতিবেগটা কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে ধরে যে সাইকেল রিক্সার গতিবেগ হচ্ছে আমাদের 8 কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা, আর রিক্সার গতিবেগ হবে তাহলে কি ঘন্টা যেহেতু 8 কিলোমিটার বেশি তাহলে x প্লাস 8 কিমি পার ঘন্টা। এবার 2 ঘন্টা সাইকেলে করে সে কত কিলোমিটার যাবে? যেহেতু তার x কিমি পার ঘন্টা তাহলে 2 দিয়ে গুণ করে দিলে তার ঘন্টায় 2 ঘন্টায় যাবে 2x কিমি। আর 30 মিনিট অটোয় গেছে, যেহেতু আমরা ঘন্টায় নির্ণয় করছি তার জন্য আমরা যেহেতু 30 মিনিট গেছে তার জন্য 30 মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করার জন্য 30 মিনিটটাকে ঘন্টায় আনার জন্য আমরা কত দিয়ে ভাগ করে দেবো? 60 দিয়ে ভাগ করে দিলে তাহলে কিমি পার ঘন্টায় চলে যাবে, কিমি পার ঘন্টা, মানে তার গতিবেগ হয়ে যাবে কিমি পার ঘন্টায়। তাহলে আমরা এটাকে যদি 60 দিয়ে ভাগ করে দিই তখন তাহলে কি হচ্ছে 30 মিনিটে যাবে কত? 30 ডিভাইড বাই 60 ইন্টু কত হচ্ছে x প্লাস 8। তাহলে এটা কত হচ্ছে যে 1/2 ইন্টু x প্লাস 8, এই কিমিটা যাবে সে 30 মিনিটে। এবার তাহলে এই যে তার 2 ঘন্টা সাইকেল, যে 2 ঘন্টা সাইকেলে গেছে আর 30 মিনিটে এই পথটা গেছে, তাহলে এই পথটা গেছে 30 মিনিটে। তাহলে এইটা ইকুয়াল টু কত বলেছে? মোট পথ বলে দিয়েছে 19 কিলোমিটার। তাহলে সাইকেলে গেছে সে 2x কিমি আর যুক্ত রিক্সায় গেছে 1/2 ইন্টু x প্লাস 8 কিমি পথ। তাহলে এই দুটার যোগফল ইকুয়াল টুই তো আমাদের 19 কিলোমিটার হচ্ছে। তাহলে সেটাই তো এখানে লেখা আছে। তাহলে এটা দেখো এখান থেকে দেখো এটা ইকুয়াল টু হচ্ছে 19 কিলোমিটার। তো এবার এখান থেকে দেখো 2 দিয়ে গুণ হয়ে গেছে 4x প্লাস x প্লাস 8 ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 19। এখান থেকে হয়ে যাচ্ছে x প্লাস 8x 4x প্লাস x ইকুয়াল টু 5x প্লাস 8 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 19। এবার 2 এর সঙ্গে 19 গুণ হয়ে 38 হয়ে গেল। এবার হচ্ছে 5x প্লাস 8 ইকুয়াল টু 38। এবার 5x থেকে 38 5x ইকুয়াল টু 38 মাইনাস 8 হয়ে যাবে, কেন এটা প্লাস আছে যখন ডান দিকে আসবে মাইনাস হয়ে যাবে, এই যে এখানটায় মাইনাস হয়ে গেছে। তাহলে 30, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 30 ডিভাইড বাই 5 ইকুয়াল টু হচ্ছে আমাদের 6। তাহলে 6 কিমি পার ঘন্টা, তাহলে কি হচ্ছে 6 কিমি পার ঘন্টা হচ্ছে 6 কিমি পার ঘন্টা। এবার x এর মান বের হলো, x ইকুয়াল টু কি ধরছিলাম যে সাইকেলের গতিবেগ ছিল 8 কিমি পার ঘন্টা, এই ভুল বললাম, x ইকুয়াল টু 6 বেরিয়েছে তো 6 কিমি পার ঘন্টা। তাহলে এবার রিক্সার গতিবেগ কত হবে? রিক্সা গতিবেগ কত হবে? সাইকেলের চেয়ে 8 কিমি পার বেশি ঘন্টা, তাহলে x প্লাস 8, তাহলে x ইকুয়াল টু যেহেতু 6 আর 8 তাহলে কত হচ্ছে 6 8 মানে হচ্ছে 14 কিমি পার ঘন্টা, কিমি পার আওয়ার ঘন্টা। এটা হয়ে যাবে আমাদের উত্তর, যে আমাদের সাইকেল রিক্সার গতিবেগ ছিল আমাদের 6 কিমি পার ঘন্টা আর অটো রিক্সার গতিবেগ হচ্ছে আমাদের 14 কিমি পার ঘন্টা। আর আমাদেরকে অটোটা নির্ণয় করতে বলছে,
অটোটা নির্ণয় করার জন্য আমাদের কি হয়ে গেল, সাইকেলেরও বেরিয়ে গেল আবার অটোরও বেরিয়ে গেল। চলো তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলো। চলো তাহলে পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই 10, আর এই দাগের হচ্ছে এটা লাস্ট অঙ্ক, শেষ অঙ্ক। কি বলছে, মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে 8 বছর বেশি। এবার কি বলছে, 4 বছর পরে কি বলছে, মারিয়ার বয়স কি হবে, 4 বছর পরে মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে। তাহলে বলছে তাদের বর্তমান বয়স কত হিসাব করে লিখছি। তাহলে আমরা যেহেতু জানিনি কার বয়স কত, তার জন্য আমরা কি করব, প্রথমেই ধরে নেই যে মারিয়ার ভাইয়ের বর্তমান বয়স x আছে। তাহলে মারিয়ার ভাইয়েরই কেন ধরলাম, কেন ধরছি আমরা এখানে, যে মারিয়ার বয়স আর তার ছোট ভাইয়ের বয়সের চাইতে 8 বছর বেশি, তার জন্য আমরা তার ভাইয়েরটাই ধরি না, তার ভাইয়েরটাই x বছর। তাহলে মারিয়ার বয়স কত হবে, মারিয়ার বয়স হয়ে যাবে, তার ভাইয়ের যেহেতু ভাইয়ের চেয়ে সে 8 বছর বড়, তার জন্য x+8 হয়ে যাবে, x+8। তাহলে মারিয়ার বর্তমান বয়স কত হয়ে যাবে, x+8। এবার কি বলছে, 4 বছর পরে মারিয়া তার বলছে ভাইয়ের বয়সের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 4 বছর পরে তার ভাইয়ের বয়স কত হবে, তাহলে বর্তমান বয়স যদি x হয়, তার সঙ্গে 4 যোগ করে দিলেই তাহলে 4 বছর পরে তার মারিয়ার ভাইয়ের বয়স বেরিয়ে যাবে। আর তাহলে মারিয়ার বয়স 4 বছর পরে কত হবে, মারিয়ার বর্তমান বয়স কত, x+8, তার সঙ্গে আবার 4 বছর যোগ করে দেবো, তাহলে কত হয়ে গেল, যে আমাদের x+12 বছর। এবার কি বলছে, 4 বছর পরে বলছে মারিয়ার যা বয়স হবে, মানে ভাইয়ের যা বয়স হবে, যে ভাইয়ের 4 বছর পরে ভাইয়ের বয়স কত, যে আমাদের x+4, আর মারিয়া 4 বছর পরে বয়স কত হবে, x+12। এবার কি বলছে, 4 বছর পরে মারিয়ার ভাইয়ের যে বয়স আর তার দিদির বয়স কত হয়ে যাবে, যে দ্বিগুণ বেশি হয়ে যাবে। তাহলে আমরা যদি মারিয়ার ভাইকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে মারিয়ার ভাইয়ের যে বয়স হয়ে যাবে 2 দিয়ে গুণ করলে, তাহলে মারিয়ারও বয়স সেম হয়ে যাবে। কেন, তার ভাইয়ের যে 4 বছর পরে যে বয়সটা হবে, তার মানে মারিয়ার বয়স তো তার দ্বিগুণ হয়ে যাবে। তার জন্য তার ভাইকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এই বয়স সমান হয়ে যাবে মারিয়ার বয়স। কেন, মারিয়া ধরছি আমরা, মারিয়ার বয়স যে হচ্ছে আমাদের 8 বছর, আর আমাদের মারিয়ার ভাইয়ের বয়স হচ্ছে 4 বছর। তাহলে এই দুই পক্ষকে সমান করার জন্য আমরা যদি এখানে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে দুই পক্ষই সমান হয়ে গেল। তাহলে মারিয়ার ভাইয়েরও যা বয়স হয়ে গেল, মারিয়ারও একই বয়স হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যেহেতু আমাদের ইকুয়াল চিহ্ন আনছিনি, ওই জন্য আমরা 2 দিয়ে এখানে গুণ করে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা অত সহজেই মানটা নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে কত হচ্ছে, তোমরা যে কোনো একটা করতে পারো, যে 2 × x+4 যে x+12, এই সমীকরণটাও লিখতে পারো, কিংবা এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেও সমান হয়ে যাবে, যে আমাদের x+4 হচ্ছে আমাদের x+12/2, এরকম করলেও সমীকরণ হবে, অনেকভাবে সমীকরণ হবে। এটা হচ্ছে সহজ এখান থেকে। তাহলে এখান থেকে কি হয়ে যাবে আমাদের, এখান থেকে হয়ে যাবে আমাদের যে 2x+8 হচ্ছে x+12। তাহলে এখান থেকে কত হচ্ছে, 2x - x হচ্ছে 12 - 8। তাহলে x কত হচ্ছে, 4। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কার উত্তর, মারিয়ার ভাইয়ের বর্তমান বয়স। কেন, মারিয়ার ভাইয়ের বর্তমান বয়স আমরা x ধরেছিলাম, মারিয়ার ভাইয়ের বর্তমান বয়স ধরেছিলাম আমরা x, দেখো x ধরেছিলাম, x আমাদের যেহেতু 4 বেরিয়েছে, তার জন্য আমরা এখানে মারিয়ার ভাইয়ের বর্তমান বয়স আমরা 4 করে দিলাম। তাহলে মারিয়ার বর্তমান বয়স কত হবে, যে x+8, তাহলে x+8 মানে x কত, 4 + 8 হচ্ছে 12 বছর। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো মারিয়ার বর্তমান বয়স পেয়ে গেছি। এবার দেখো মারিয়ার ভাইয়ের জন্য আমরা এমনি এটা করছি, মারিয়ার ভাইয়ের 4 বছর পরে বয়স কত হবে, 4 + 4 8, আর মারিয়ার 4 বছর বাদে কত বয়স হবে, 12 + 4, তাহলে = 16। তাহলে দেখো মারিয়ার ভাইয়ের যা বয়স হয়েছে, মারিয়ার 4 বছর বাদে তার দ্বিগুণ হচ্ছে, ওই জন্য আমরা এখানে যখনই 2 দিয়ে গুণ করে দিয়েছিলাম, ডান পক্ষ = বাম পক্ষ সমান হয়ে গিয়েছিল।
তাহলে আশা করছি তোমরা এই অঙ্কগুলো সব নিজেরা সমীকরণ গঠন করে তৈরি করতে সমাধান করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিওগুলি ভালো লাগলে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।